মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখা যাক এখানে প্রথম প্রশ্ন যেটা বলছে, দ্য ম্যানগ্রোভ ফরেস্ট অফ সুন্দরবন ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন দ্য ইয়ার। অর্থাৎ সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে অর্থাৎ বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে কোন বছরে ঘোষণা করা হয়? এখানে বলে রাখা ভালো যে এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা দেয় কিন্তু ইউনেস্কো। ইউনেস্কোর পুরো কথা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো এই ইউনেস্কো দ্বারা সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয় 1987 সালে। অর্থাৎ অপশন বি সঠিক উত্তর এখানে। এই প্রসঙ্গে আরও কয়েকটা বিষয় একটু বলে রাখি। যেরকম সুন্দরবন বললেই আমাদের প্রথমেই মাথায় আসে যেটা, সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার এটা কিন্তু আমাদের ভারতের জাতীয় পশু বা ন্যাশনাল অ্যানিম্যাল হিসাবেও স্বীকৃত। এবং এই রয়্যাল বেঙ্গল টাইগার সহ ভারতের অন্যান্য যে অরণ্যাঞ্চল রয়েছে যেখানে বাঘ রয়েছে তাদের সংরক্ষণের উদ্দেশ্যে প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয় 1973 সালে। যার উদ্দেশ্য ছিল, প্রজেক্ট টাইগারের উদ্দেশ্য ছিল বাঘ সংরক্ষণ। এবং এই রয়্যাল বেঙ্গল টাইগারের আরও একটা এই প্রসঙ্গে বলে রাখি তথ্য, সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগারকে কিন্তু IUCN দ্বারা একটা এন্ডেঞ্জার্ড স্পেসিস হিসাবে ঘোষণা করা হয়েছে। IUCN আমরা জানি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এরা কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারকে একটা এন্ডেঞ্জার্ড স্পেসিস, অর্থাৎ যাদেরকে যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে না পারি অদূর ভবিষ্যতে এরা কিন্তু অবলুপ্ত হয়ে যাবে। আর সুন্দরবন বললেই আমরা জানি যে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্যের যে বিশেষত্ব, সমুদ্রের ধারে নোনা জলাভূমি এলাকায় আর কি এই ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। ম্যানগ্রোভের বাংলা আমরা জানি যে লবণাম্ব উদ্ভিদ, যারা নোনা জলে বাঁচতে পারে। মানে নোনা জল শুনলেই আমরা জানি যে সাধারণ গাছপালা সেগুলোর পক্ষে সেখানে বেঁচে থাকাই কঠিন, কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদের বিশেষত্বই হলো এরা এই নোনা পরিবেশেই আর কি এরা তৈরি হয়, এখানেই এদের যে বাস্তুতন্ত্র সেটা তৈরি হয়। এবং সুন্দরবনের যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু একটা ভীষণ সমৃদ্ধ বাস্তুতন্ত্র। এই ম্যানগ্রোভ ফরেস্টে যদি দেখা যায় একদিকে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বিভিন্ন রকমের পাখি, অসংখ্য রকমের সরীসৃপ। আবার যদি দেখা যায় নদীতে, কারণ সুন্দরবন অঞ্চল বললেই আমরা জানি যে অসংখ্য নদী নালা খাঁড়ি রয়েছে, এই নদীতে রয়েছে কুমির, বিভিন্ন রকমের মাছ। 2019 সালে সুন্দরবনকে কিন্তু ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের মর্যাদা দেওয়া হয়। এবং এই ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার রামসার কনভেনশন। আমরা জানি যে বিশ্বের গুরুত্বপূর্ণ জলাভূমি অঞ্চলগুলোকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়, যাতে করে তাদের সংরক্ষণ করা যায়, সেখানকার বাস্তুতন্ত্রকে রক্ষা করা যায়। তো সুন্দরবনকে এই মর্যাদা দেওয়া হয় 2019 সালে। ওকে, তাহলে প্রথম প্রশ্নের আমরা উত্তর জানলাম। এরপরে আসি দ্বিতীয় প্রশ্ন। In West Bengal, the region of north of Ganga is called। অর্থাৎ পশ্চিমবঙ্গে গঙ্গা আমরা জানি ভারতের প্রধান নদী, গঙ্গা নদীর উত্তরের অঞ্চলকে কি বলা হয়? আচ্ছা, এখানে একটুখানি বলবো, আমরা একবার দেখে নিই যে আমাদের গুগল ম্যাপে ওয়েস্ট বেঙ্গলে গঙ্গার অবস্থানটা কোথায়। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই যে দেখা যাচ্ছে, আশা করছি গ্যাঞ্জেস, গঙ্গা নদী, মুর্শিদাবাদ আর মালদা এই দুটো জেলার, এদিকে মুর্শিদাবাদ এদিকে মালদা, এই দুটো জেলার মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। এবারে এই গঙ্গার উত্তরের অংশ বলতে এই যে এটা যদি গঙ্গা নদী হয় তাহলে এর উত্তরের অংশ। এবারে আমরা দেখে নিই অপশানগুলো কি রয়েছে। প্রথম অপশান রয়েছে তরাই, দ্বিতীয় অপশান রয়েছে ডুয়ার্স,
তৃতীয় বারিন্দ, আর চতুর্থ অপশন রাঢ়। প্রথম অপশনে যেটা তরাই এবং দ্বিতীয় অপশনে উল্লেখ করা রয়েছে ডুয়ার্স। আমরা জানি কি তরাই ডুয়ার্সের অবস্থান কোথায়? ঠিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে, মানে এই যে অঞ্চলটা হিমালয় পার্বত্য অঞ্চল। এবার এর পাদদেশীয় অঞ্চলটাকে আর কি আমরা জানি যে তরাই বা ডুয়ার্স বলা হয়। তরাই বলা হয় এই যে তিস্তা নদী গেছে, তিস্তা নদীর পশ্চিম দিকের অংশকে তরাই বলা হচ্ছে, তিস্তার পূব দিকের অঞ্চলকে ডুয়ার্স বলা হচ্ছে। ডুয়ার্স আমরা জানি কারণ এই যে এখানে রয়েছে ভুটান, এই ডুয়ার্স অঞ্চল দিয়ে আর কি ভুটান, মানে এই অঞ্চলটাই আর কি ভুটানের মূল প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হতো। ফলে ওই প্রবেশদ্বার বা দুয়ার বা ডোর, এখান থেকে ডুয়ার্স শব্দটা আর কি ব্যবহার করা হয়। তাহলে এখানে জানলাম তিস্তার পশ্চিমের অংশ হচ্ছে তরাই আর তিস্তার পূবের অংশ হলো ডুয়ার্স। যদি দেখা যায় এটাও কিন্তু এই তরাই ডুয়ার্স অঞ্চলটাও কিন্তু এই গঙ্গা নদীর উত্তরেই অবস্থিত। কিন্তু আমরা যদি তার পরের অপশনটা দেখি, তৃতীয় অপশন বারিন্দ, তাহলে বারিন্দের অবস্থান হচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই অঞ্চলটা হচ্ছে বারিন্দ অঞ্চল। এই যে আসলে বারিন্দের একটা বড় অংশ কিন্তু এখন বর্তমান যে বাংলাদেশের মধ্যে পড়ে, পশ্চিমবঙ্গের মধ্যে যতটুকু পড়ে তার মধ্যে এই মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলটা পড়ে। এটা গাঙ্গেয় সমভূমির অংশ হলেও এটা তুলনামূলকভাবে এর উচ্চতা বেশি এবং এখানে বেশ পুরানো পলিমাটির সঞ্চয় লক্ষ্য করা যায়। এখানকার প্রধান নদী যদি দেখি, তাহলে এই অঞ্চলের প্রধান নদীর মধ্যে মহানন্দা, আত্রেয়ী এগুলোই প্রধান নদী। আর এর পরের যে অপশনটা রয়েছে, তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা যদি দেখি এই চারটে অপশনের মধ্যে, তাহলে কিন্তু বারিন্দ হলো সঠিক উত্তর। হ্যাঁ, 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে কি বলছে? দ্য ফার্স্ট ইলেকট্রিক লোকোমোটিভস ওয়ার ম্যানুফ্যাকচার্ড অ্যাট, অর্থাৎ প্রথম ইলেকট্রিক লোকোমোটিভ কোথায় তৈরি হয়েছে। এবার এখানে একটুখানি জেনে নেওয়া যাক লোকোমোটিভ বলতে কি বোঝায়। লোকোমোটিভ হচ্ছে বেসিক্যালি ট্রেনের যে ইঞ্জিন, সেটাকেই লোকোমোটিভ বলে, যেটা নিজেও এগিয়ে চলে আর ইঞ্জিনের সাথে লেগে থাকা যে বাকি ট্রেন সেটাকেও টেনে নিয়ে যায়। ইলেকট্রিক লোকোমোটিভ যখনই বলা হচ্ছে তার মানে এই ইঞ্জিনটা এক্সক্লুসিভলি ইলেকট্রিসিটিতেই চলে। তাহলে ইলেকট্রিক লোকোমোটিভ হলো রেলের সেই ইঞ্জিন যেটা এক্সক্লুসিভলি পাওয়ার্ড বাই ইলেকট্রিসিটি, কোনো কয়লা নয়, কোনো ডিজেল নয়, মানে কোনো ফসিল ফুয়েল নয়, ইলেকট্রিসিটিতেই কেবলমাত্র চলে এই ইলেকট্রিক লোকোমোটিভ। যেরকম আমরা লোকাল ট্রেনে দেখেছি ওভারহেড তার থাকে, সেখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয় এবং সেই পাওয়ারেই আর কি পুরো ট্রেনটা দৌড়ায়। এবারে দেখা যাক উত্তরের দিকে। প্রথম রয়েছে কি চিত্তরঞ্জন, দ্বিতীয় অপশন রয়েছে কলকাতা, তৃতীয় ভূপাল আর চতুর্থ বারাণসী, এবং এটার সঠিক উত্তরও কিন্তু চিত্তরঞ্জনই হবে। আসলে এইখানে এই 4টে অপশনের মধ্যে চিত্তরঞ্জনে যেরকম ইলেকট্রিক লোকোমোটিভ কারখানা রয়েছে, বারাণসীতেও ইলেকট্রিক লোকোমোটিভ কারখানা রয়েছে, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ফার্স্ট ইলেকট্রিক লোকোমোটিভ। ফার্স্ট বললে কিন্তু উত্তর হবে চিত্তরঞ্জন ইলেকট্রিক লোকোমোটিভ। চিত্তরঞ্জন ইলেকট্রিক লোকোমোটিভ ওয়ার্ক, যেটা ভারত স্বাধীনতা পাওয়ার পর, মানে একদম পরেই তৈরি হয়। 1947-এ ভারত স্বাধীন হচ্ছে, 1947-48 থেকেই এটা তৈরি হওয়ার প্রস্তাব প্রেরিত হয় এবং এটা শুরু হয়ে যায় 1950-এ। 1950-এ 26শে জানুয়ারি আর কি এই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের যাত্রা শুরু হয় এবং প্রথম দিকে এই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে মূলত বাষ্পচালিত যে লোকোমোটিভ বা স্টিম লোকোমোটিভ তৈরি হতো, কিন্তু পরবর্তীকালে সময়ের চাহিদা অনুযায়ী ইলেকট্রিক লোকোমোটিভ তৈরি চালু হয় এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু চিত্তরঞ্জন ইলেকট্রিক মানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটা কিন্তু বিশ্বের বৃহত্তম লোকোমোটিভ ম্যানুফ্যাকচারিং ইউনিট হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রসঙ্গত একটুখানি বলে রাখি, এই যে চিত্তরঞ্জন শহরটার কথা বলছি, এই চিত্তরঞ্জন শহরটাও কিন্তু পুরোপুরি বলা যায় যে এই লোকোমোটিভ ওয়ার্কস বা এই ফ্যাক্টরিকে কেন্দ্র করেই গড়ে ওঠে এবং এর লোকেশন যদি আমরা গুগল ম্যাপে দেখি, চিত্তরঞ্জন শহরটা, তাহলে এই হলো চিত্তরঞ্জন শহরটা। এর পাশ দিয়ে বয়ে গেছে, এটা হলো একটা নদী, বোঝা যাচ্ছে কি নদী এটা?
এটা হলো অজয় নদী। আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে অজয় নদী, হ্যাঁ? এই যে অজয় রিভার, অজয় রিভার। তাহলে চিত্তরঞ্জনের পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদী এবং এই অজয় নদীর মাঝখান দিয়ে কিন্তু একটা বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে। এই যে ডট, 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 ডট লাইন। এর এদিকে ঝাড়খণ্ড, এদিকে ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই অজয় নদীর মাঝখান দিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের সীমানাও নির্ধারিত হয়েছে একটা বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে এই বর্ধমান লাগোয়া এলাকায়। আরেকটা জিনিস হচ্ছে এখানে এই যে চিত্তরঞ্জন দিয়ে যখন সার্চ করেছি, দেখা যাচ্ছে যে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন দেখাচ্ছে। এই চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশনটা কিন্তু, এটা দেখুন, এটা হলো ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের সীমানা। তাহলে রেলওয়ে স্টেশনটা রয়েছে ঝাড়খণ্ডে, আর চিত্তরঞ্জন শহরটা রয়েছে কিন্তু পশ্চিমবাংলায়। রেলওয়ে স্টেশন দেখছি। এই চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশনের আগের নাম ছিল মিহিজাম, যেটা ঝাড়খণ্ডের জামতারা জেলার মধ্যে পড়ছে। পরবর্তীকালে আমরা জানি সবাই যে শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নাম অনুসারে এটার নামকরণ করা হয় চিত্তরঞ্জন। শহরটার নামকরণ করা হয় চিত্তরঞ্জন, একই সাথে সাথে এই স্টেশন এটারও নামকরণ করা হয় চিত্তরঞ্জন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশনটা একদিকে সার্ভ করছে চিত্তরঞ্জন টাউনশিপ, যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, আবার আরেকদিকে এটা সার্ভ করছে মিহিজাম বলে একটা ছোট টাউনশিপ রয়েছে ঝাড়খণ্ডে, সেটাকেও সার্ভ করছে। আচ্ছা, এবার ফিরে আসি আমরা আবারও আমাদের প্রশ্নপত্রে। এখানে যে আমরা বারাণসী দেখতে পাচ্ছি, বারাণসীতেও কিন্তু ইলেকট্রিক লোকোমোটিভ কারখানা রয়েছে। এটার পূর্বতন নাম ছিল ডিজেল লোকোমোটিভ ওয়ার্ক। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে প্রথম দিকে ডিজেল চালিত যে লোকোমোটিভ তৈরি করা হতো। পরবর্তীকালে এটা পরিবর্তন হয় এবং এটা বর্তমানে ইলেকট্রিক লোকোমোটিভও তৈরি করছে। তবে যেটা প্রথমেই বললাম যে ফার্স্ট ইলেকট্রিক লোকোমোটিভ এর কথা বা এর উত্তর যদি জানতে চাওয়া হয়, তাহলে অবশ্যই সেটা চিত্তরঞ্জনই হবে। এবার আসা যাক পরের প্রশ্নে। ইন্দো বাংলাদেশ অর্থাৎ ভারত বাংলাদেশ গঙ্গার জল চুক্তি বা গঙ্গার জলবন্টন চুক্তি, যেটা মূলত ফারাক্কা বাঁধ দেওয়ার পরে বা ফারাক্কা ব্যারেজ নির্মাণের পরে যে গঙ্গার জলপ্রবাহে যে নিয়ন্ত্রণ তৈরি করে ভারত, তার পরিপ্রেক্ষিতে এই জলচুক্তি সম্পাদিত হয়েছিল। এটা কবে হয়েছিল? ফারাক্কা ব্যারেজ আমরা সবাই জানি যে মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে যে বাঁধ দেওয়া হয়েছে, যেটা গঙ্গার জলকে নিয়ন্ত্রণ করা হয় ভারতের তরফ থেকে। সেই ফারাক্কা ব্যারেজ ১৯৬২ সাল থেকে মোটামুটি এই ব্যারেজ তৈরির কাজ শুরু হলেও সেটা কমপ্লিট হতে হতে মোটামুটি লেগে যায় ১৯৭৫ সাল পর্যন্ত। এবং এই ফারাক্কা ব্যারেজ কাজ শুরু হয় বা ফারাক্কা ব্যারেজ এর অপারেশন শুরু হয় ১৯৭৫ সালের ২১শে এপ্রিল থেকে। এই ব্যারেজের দৈর্ঘ্য প্রায় ২.৩ কিলোমিটার। এবং এর মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য ছিল হুগলি নদীকে বাঁচানো এবং তার সাথে সাথে কলকাতা বন্দরকে বাঁচানো। হুগলি নদী আমরা জানি এভাবে গঙ্গা নদী চলে গেছে বাংলাদেশের মধ্যে, এবং এরকম জায়গা দিয়ে এই নদীর একটা শাখা বেরিয়ে এসছে, যেটা গঙ্গাসাগরের কাছে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই শাখাটাকে বলা হচ্ছে হুগলি নদী। দেখা যাচ্ছিল ক্রমান্বয়ে যে এই হুগলি নদীর যে নদীখাত, সেটা পদ্মার যে মানে গঙ্গার, ভারতবর্ষে গঙ্গার যে নদীখাত, তার থেকে আস্তে আস্তে পলি জমার ফলে তার উচ্চতা বেড়ে যায়। ফলে শুখা সময়ে জল সেইভাবে এই হুগলি নদী দিয়ে আর প্রবাহিত হচ্ছে না। এর পরিণাম যেটা হয়, হুগলি নদীতে তো জলের পরিমাণ কমছে, তার সাথে সাথে হুগলি নদী দিয়ে যে পরিমাণে পলি পরিবাহিত হতো তার পরিমাণও কমছে। এবং পরিণামস্বরূপ এদিকে যে কলকাতা বন্দর রয়েছে এই নদীর মোহনার কাছে, সেই বন্দরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ পলি জমছে, নদীর গভীরতা কমছে, বড় বড় জাহাজ প্রবেশ করতে পারছে না। এই পরিস্থিতিতে নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করা, এই উদ্দেশ্য নিয়ে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়। এবং শুখা মরশুমে যে জলের সমস্যা হুগলি নদীতে দেখা যেত,
সেই সমস্যা মেটানোর জন্য এই ফারাক্কা ব্যারেজের পিছন থেকে একটা ফিডার ক্যানেল কাটা হয়। এই ক্যানেলের থ্রু দিয়ে আর কি জল এনে এই হুগলি নদীতে পাঠানো হয়। তো এইভাবে একটা চেষ্টা করা হয় নদীকে রিজুভিনেট করার, তার সাথে সাথে কলকাতা বন্দরকেও। ফারাক্কা ব্যারেজ, এদিকে যে বাংলাদেশ বর্ডার রয়েছে, এদিকে বাংলাদেশ, এদিকে ভারত, মানে ভারত বাংলাদেশ বর্ডার রয়েছে। এই বর্ডার থেকে রাফলি দেখা গেলে 18 কিলোমিটার উজানে এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়। এবং এখানে এই ফারাক্কা ব্যারেজের ফলে ক্ষতিগ্রস্ত হয় গঙ্গার নিম্ন প্রবাহ। আরও বলা ভালো, গঙ্গার যে অংশের পরবর্তীকালে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নাম নিয়ে, সেখানে জলের প্রবাহ ক্ষতিগ্রস্ত হতে, মানে সেখানে জলের প্রবাহ আর কি কমতে শুরু করে। তো এর পরিপ্রেক্ষিতে 1996 সালে 12ই ডিসেম্বর ভারত এবং বাংলাদেশের মধ্যে, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন দেবেগৌড়া আর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তো এনাদের মধ্যে গঙ্গার জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এবং এই চুক্তির কতগুলো দিক ছিল, কতগুলো ক্রাইটেরিয়া ছিল, সেগুলো একটু সংক্ষেপে বলি। ফারাক্কা ব্যারেজের জল যদি দেখা যায় যে অ্যাবোভ 75,000 কিউসেক রয়েছে, তাহলে ইন্ডিয়া পাবে 75,000 কিউসেক এবং বাকি যে জলটা থাকবে সেটা পাবে বাংলাদেশ। এবং বলা বাহুল্য, এইরকম অবস্থা কেবলমাত্র বর্ষাকালেই সম্ভব হয়। যদি এরকম দেখা যায় যে গঙ্গার জল ফারাক্কা ব্যারেজে রয়েছে 70,000 কিউসেক থেকে 75,000 কিউসেক এর মধ্যে, তাহলে বাংলাদেশকে দেয়া হবে সেক্ষেত্রে 35,000 কিউসেক এবং বাকি যে জলটা থাকবে সেটা ভারত ব্যবহার করবে। আর যদি দেখা যায় যে ফারাক্কা ব্যারেজে জল লেস দ্যান 70,000 কিউসেক রয়েছে, তাহলে শেয়ারিং হবে ভারত আর বাংলাদেশের মধ্যে 50-50। তো মূলত ক্রিটিক্যাল মান্থ যেগুলো, সেটা হচ্ছে এই যে গরমের সময়টা, এপ্রিল, মে, এই সময়টা। তো এই সময় বলা হচ্ছে যে এপ্রিল মাসে বাংলাদেশকে অবশ্যই করে 35,000 কিউসেক জল দিতে হবে। আরেকটা ক্রাইটেরিয়া ছিল, যদি দেখা যায় যে গঙ্গার জলপ্রবাহ 50,000 কিউসেকেরও কম হয়ে গেছে ফারাক্কা ব্যারেজে, সেক্ষেত্রে ভারত এবং বাংলাদেশ দুই দেশ পরস্পরের মধ্যে আলোচনার ভিত্তিতে কে কতটা জল পাবে সেটা স্থির করা হবে। এবং এটা 30 বছর মেয়াদি একটা চুক্তি ছিল। 1996 এর 12ই ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটা শেষ হচ্ছে এই 2026 সালের 31 ডিসেম্বর। ঠিক আছে? তো এই হলো ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবন্টন চুক্তির সংক্ষিপ্ত একটা বিবরণ।